হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অন্যদের ভিডিওর মতো আমার ভিডিওটা একটু স্কিপ করো না, কারণ অন্যান্য গল্পের মতো বোকাস মারা গল্প আমি বলবো না। আমি আজকে আমার জীবনের সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে ভিডিওর মজাগুলো তোমরা নিতে পারবে। এবার বন্ধুরা বেশি কথা না বলে চলো মূল ঘটনায় ফিরে যাই। আমার নাম শিখা। আমার বর্তমান বয়স ১৯ বছর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। বন্ধুরা, আমার পরিবারে আমার মা আর আমি ছাড়া কেউ ছিল না। বেশ কয়েক বছর আমার বাবাটা মারা গেছে। দাদার সম্পত্তি থেকে বাবা প্রায় ৫ কাঠা মতো জমি ভাগে পেয়েছিল। সেটার উপরেই ৪ চালা একখান টিনের ঘর এবং দোচালা একটা ৬খানা টিন দিয়ে একটা ছাপড়া ঘর করা ছিল, যেটাতে আমার মা রান্না করত। কেউ তো আমার কোনো বড় ভাই বেওদার ছিল না। সংসারটা চলতেও খুব অভাব অনটনের মধ্য দিয়ে। আমার বড় মামা কিছুটা আমাদেরকে হেল্প করত। আমাদের বাড়ির পাশে মসজিদে বাৎসরিক জলসা। আমাদের এলাকায় আবার জলসার দিনে সবার জামাই দাওয়াত করা হতো। এক কথায় বলতে গেলে ঈদের মতো একটা আয়োজন হয়। জলসার দিনটি ছিল বৃহস্পতিবার। মা আমাকে বুধবার অর্থাৎ আগের দিন বলল, মা শিখা, সবাই তো গোস্ত পোলাও অনেক কিছু খাবে, আমাদেরও তো মনে চায়, কিন্তু সেই কপাল তো আমাদের আর নাই। আজকে তোর বাবাটা যদি বেঁচে থাকত, তাহলে এই টেনশনটা আমার পোহাতে হতো না। মায়ের কথা শুনে সেদিন আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সত্যিই তো, আমাদের পরিবারে ইনকাম করার মতো কেউ নাই। মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, মনে কষ্ট রাখিস না শিখা, দেখিস একদিন আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না। এবার মা আমাকে বলল, আচ্ছা শিখা, তোর বড় বাবাকে দাওয়াত কর। তুই ফোন দিয়ে বল, আমাদের বাড়ির পাশে মসজিদে আগামীকাল জলসা, তুমি এসে বেড়ায় যাও। কথা বললে তোর মামা কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে আমাদের বাড়িতে, তাহলে আর ওইসব খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। মায়ের কথা মতো আমি বড় মামাকে ফোন করলাম। মামা ফোন রিসিভ করে আমাকে বলল, কিরে মা, কোনো সমস্যা? আমি বড় মামাকে বললাম, মামা, আমাদের বাড়ির পাশে মসজিদে আগামীকাল জলসা, আপনি মামিকে সঙ্গে নিয়ে বেড়ায় যান, মা আপনাদেরকে আসতে বলছে। মামা তখন বলল, মা শিখা, আমি তো কালকে সময় পাব না, বরং আমি তোর ভাইয়া রাতুলকে পাঠিয়ে দিব। মামার কথা শুনে একটু খারাপ লাগছিল। আমার মা এত আশা করে বলল, তারপরেও একটু ভালো লাগল এই কথা ভেবে যে আমার মামাতো ভাই রাতুল আসবে। খুব চঞ্চল একটা ছেলে, তবে আমারও কি কেমন যেন একটু ভালো লাগত, এর থেকে বেশি কিছু না। রাতুল আর আমি ছিলাম ১ বছরের ছোট বড়। আমি ছিলাম ওর থেকে ১ বছরের বড়। এবার বেলা ঘড়ি সন্ধে হতে না হতেই রাতুল আমাদের বাড়িতে চলে আসলো। হাত ভর্তি বাজার সে টেনে আনতে পারছিল না। আমাদের বাড়িতে না ঢুকতে সে বাড়ির বাইরে থেকে আমার মাকে ফুফু বলে ডাকতেছিল। আমি দৌড়ে গেলাম, তার হাত থেকে বাজারের ব্যাগপত্র নিলাম। সে আমাকে বলল, কিরে শিখা, কেমন আছিস? রাতুল আমার ১ বছরের ছোট ছিল, কিন্তু ছোটবেলা থেকে নাম ধরতে ধরতে সে অভ্যাসটা এখন পর্যন্ত তার যায়নি। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তোর আসার কথা তো আগামীকাল, তাহলে আজকে আসলি যে? রাতুল তখন বলল, তুই যখন বাবার সাথে কথা বলছিলি তখন আমি তার পাশেই ছিলাম। আমি বাবাকে বললাম, তুই যেহেতু কালকে যেতে পারবে না, তাহলে আজকে আমি যাই, আগামীকালকে জলসা শুনে পরশুদিন চলে আসব। বাবা তখন বলল, ঠিক আছে, তাহলে তুই বেশি দেরি না করে এখন বাজারহাট করে তোর ফুফুদের বাড়িতে চলে যা। তাই চলে আসলাম। আমি রাতুলকে বললাম, খুব ভালো করেছিস, এখন এসব পোশাক আশাক খুলে একটু রেস্ট নে। ওকে আমি লুঙ্গি এনে দিলাম। তারপর সে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছিল। আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তার হাত থেকে লুঙ্গিটি ফসকে পড়ে যায়। মাত্র ৩ সেকেন্ডের ব্যবধানে বেচারার এমন বেহাল দশা হবে রাতুল কল্পনাও করতে পারেনি। আমিও একটু লজ্জা পেলাম। এবার আমি আর রাতুলের চোখ মুখের দিকে তাকাতে পারছিলাম না। এবার আমি সেখান থেকে চলে আসলাম। বেশ কিছু সময় পর মা আমাকে বলল, শিখা, রাতুল অনেক সময় হলো রুমের মধ্যে ঢুকছে, ওকে ডাক দিয়ে খাওয়া দাওয়া করেনি। মায়ের কথা শুনে আমি ওকে ডাকতে যাব, কিন্তু নিজের কাছে কেমন জানি একটু ইতস্থ বোধ লাগছিল। তারপরে আমি নিঃশব্দে রুমের মধ্যে গেলাম। যাওয়ার পরে যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। বন্ধুরা, আমি তোমাদেরকে এই দৃশ্যটার উদাহরণ কিভাবে দিব আমি বুঝে উঠতে পারছি না, কারণ অনেক ভাষাই ইউজ করা সম্ভব না। তারপরেও যতটুকু বলতে পারি আমি বলছি।
বাকিটুকু তোমরা বুঝে নিও। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে যাই। আমি লক্ষ্য করলাম রাতুল মনোযোগ সহকারে তার মোবাইল স্ক্রিনে কি যেন দেখছে। আমি এক পা দুপা করে নিঃশব্দে তার পিঠের পাশের ডান কাঁধের সাইডে দাঁড়ালাম। বন্ধুরা, সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাকিটুকু আমি কোনোভাবেই তোমাদেরকে বোঝাতে পারছি না। তারপর দেখি সে আমার একটি পিক তার মোবাইলে এডিট করে এমন একটা অবস্থা করেছে, যদি তোমরা দেখতে তাহলে তোমাদের মানসিক অবস্থা কি হতো পিকটা দেখলেই বুঝতে পারতে। রাতুল বারবার আমার ওই পিকটির 2টা জায়গায় চুমু দিচ্ছিল। সে তার ফোনে থাকা আমার ওই পিকটির এমন কোনো জায়গা নেই যে হাত বোলানো বাদ রেখেছে। রাতুল খুবই যত্ন করে ছবিটিকে আদর করছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তার কর্মকাণ্ডগুলো দেখছিলাম। একটা পর্যায়ে আমার পুরো শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল। তখনই রাতুল আমার উপস্থিতিতে টের পেয়ে যায়। সে ঘাড় ঘুরে দেখে আমি তার পিঠের ওপর দাঁড়িয়ে আছি। সাথে সাথে তার ফোনের গ্যালারি থেকে বের হয়ে আসে। এবার সে লজ্জামাখা চোখে মাথাটা নিচি করে থাকলাম। আমি তাকে বললাম, কি ব্যাপার রাতুল, তুই আমার পিকের এই হাল করেছিস কেন? রাতুল কোনো কথা বলল না। চুপচাপ সে মাথা নিচু করে বসে থাকলাম। এইবার আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কথা বলছিস না কি জন্য? সে তখন ভয়ে জানা কণ্ঠে আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না। তার এই ভয়ে জানা কণ্ঠ আমার কাছে কেমন যেন একটা মায়ার সৃষ্টি করল। আমি তাকে বললাম, না না, তোকে এভাবে বলতে হবে না, শুধু তুই বল, আমার এই পিকটা তুই এভাবে কেমন করে করলি? সে আমাকে বলল, আমি একটা সফটওয়্যার দিয়েই কাজ করছি। আমি তখন বললাম, আমার এই পিকটি যদি অন্য কেউ দেখে বা তুই কাউকে যদি দেখাস, তাহলে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একটাবার বুঝতে পারছিস? রাতুল তখন বলল, আরে পাগলি, তুই এটা কি বলিস? আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে এটা তুই ভাবলি কি করে? সেদিন রাতুলের কথা শুনে আমার কেমন যেন ওর প্রতি আলাদা একটা অনুভূতি জন্ম নিল। তারপর আমি তাকে বললাম, আচ্ছা রাতুল, তুই আমার পিকটার যে বেহাল দশা করেছিস, এরকম একটা পিক তোর বানাতে পারবি? রাতুল তখন বলল, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষের পিক দিয়ে এরকম বানানো সম্ভব। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে তোর একটা পিক বানিয়ে আমার কাছে দে। রাতুল তখন অবাক দৃষ্টিতে আমাকে বলল, কেন, তুই আমার পিক দিয়ে কি করবি? আমি তখন তাকে বললাম, তুই যেভাবে আমার পিকটা চেয়ে চেয়ে দেখছিস, আমি ঠিক তাই করব। আমার কথা শুনে রাতুল একটু মুচকি হাসি দিল। তারপর সে আমাকে বলল, ধুর পাগলি, কি যে বলিস না। আমি তখন তাকে বললাম, কেন, আমাকে দিলে তোর কোনো প্রবলেম আছে? সে তখন বলল, আমি না দুষ্টুমি করে বানিয়ে ফেলেছি, তাহলে তুই কেন ইচ্ছে করে আমার পিকটা নিবি? আমি তখন বললাম, দরকার আছে, দিবি কিনা বল? সে তখন বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে রাতে আমি বানিয়ে রাখব। তখন আমি বললাম, না, এখনই তোকে বানাতে হবে। তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের পরে খাওয়া দাওয়া করে তুই আমার রুমে আসিস, আমি তোর জন্য বানিয়ে রাখব। তারপর আমি রুম থেকে চলে আসলাম। তারপর সন্ধে পার হয়ে এশার আজান পড়ছিল। মা বলল রাতুলকে ডেকে খেয়ে নেবে। তারপর আমি আবার তার রুমে গেলাম ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে। কিন্তু বারবার রাতুলের এমন আচরণ আমাকে একদম কেমন জানি বিষিয়ে তুলল। রুমে গিয়ে দেখি অবাক করার কাণ্ড। সে বিছানার ওপর বসে দরজার অপোজিট হয়ে ঘাড়টা নিচু করে এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছে, আমি তো দেখে একদম চোখটা কপালে উঠে গেল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা একটু আইডিয়া করতে পেরেছ। তারপরেও আমি বলছি, এবার আমি আর কোনো শব্দ করলাম না। চুপি চুপি দিয়ে তার পিছনে দাঁড়িয়ে থাকলাম। তার কাঁধের ওপর দিয়ে সে যেদিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল, এবার আমিও তার সেদিকে নজর দিলাম। ওরে বাপরে, এটা আমি কি দেখলাম? রাতুল এতটুকু মানুষ, তার এত অভিজ্ঞতা! আমি তখন ভাবলাম, ওর চেয়ে আমি 1 বছর বড় হলেও ও বিভিন্ন কাজের অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা একদমই নগণ্য, কারণ আমার কখনো এসব চিন্তাধারা মাথায় ঢোকেনি। আমি লক্ষ্য করলাম রাতুলের পুরো শরীর কেমন করে যেন দুলছে। এবার আমি রাতুলকে জিজ্ঞেস করলাম, রাতুল, এসব কি হচ্ছে? রাতুল একটু ভয় পেয়ে গেল। তারপর সে আমাকে বলল, রুমে ঢোকার সময় তুই একটু সাউন্ড করে ঢুকতে পারিস, তাই না? তারপর সে নিজেকে প্রস্তুত করে ঠিকঠাক হয়ে আমার দিকে ঘুরে বসল। আমি তখন তাকে বললাম, থামলি কেন তুই? তোর কাজ চালিয়ে যা, আমি তোর পাশে বসে দেখি। রাতুল তখন আমাকে একটু ধমক দিয়ে বলল, সবসময় তুই একটু বেশি বুঝিস না, এখন কি হয়েছে সেটা বল। আমি তখন তাকে বললাম, মা তোকে ভাত খাওয়ার জন্য ডাকছে। তখন রাতুল আমাকে বলল, এত সকালে ভাত আমি খাই না, আমার ভাত খাইতে সর্বনিম্ন 10টা থেকে 11টা বেজে যায়। আমি তখন বললাম, এই যে মশাই, এটা আমাদের বাড়ি, তোমাদের বাড়ি না, তাই আমাদের নিয়মেই তোমাকে খেতে হবে। এবার রাতুল আমাকে বলল, তুই যা,
আমি ফ্রেশ হয়ে আসছি। আমি তার রুম থেকে বের হয়ে আসলাম, কিন্তু মনের মধ্যে থেকে ওই দৃশ্যটা কোনোভাবেই আমার যাচ্ছে না। বন্ধুরা, হ্যাঁ, আমি আরও তোমাদেরকে অনেক কিছু বলবো। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষে রাতুল তার রুমে চলে গেল। আমাদের বাড়িতে রুম ছিল 2টা। পরের রুমটাতে আমি আর আমার মা শোবার জন্য চলে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম চোখে আসছিল না। বারবার রাতুলের কথাই মনে হচ্ছিল। বিষয়টা আমার কাছে কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ালো। এবার আমি মায়ের কাছ থেকে উঠে রাতুলের রুমের দিকে পা বাড়ালাম। মা আমাকে বলল, এখন আবার কোথায় যাস? আমি মাকে বললাম, দেখি রাতুল কি করছে। অপরিচিত জায়গা, ছেলেটার ঘুম চোখে নাও আসতে পারে। মা বলল, ঠিক আছে, তুই দেখে আয়। হঠাৎ করে আমার মাথায় ওই কথাটা মনে পড়ে গেল। রাতুল বলেছিল রাতের খাওয়া দাওয়া শেষে আমাকেও রুমে